আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 8-এর পার্ট 1 পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল। তো এখানে আমরা কি জানবো? এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এইটা হচ্ছে পৃথিবী, আর আমরা বসবাস করি পৃথিবীর এইসব স্থানে, কিন্তু আমরা বসবাস করে থাকি। আর আমরা যেটা আলোচনা করতে চলেছি পৃথিবীর অন্দরমহল, কথাটার অর্থ কি? পৃথিবী। প্রথম আমরা জানবো পৃথিবী মানে কি? এটা হচ্ছে পৃথিবী। এটা কি? এটা আমরা জানলাম যে এটা হচ্ছে পৃথিবী। ওকে। আর অন্দরমহল মানে কি? অন্দর মানে হচ্ছে ভেতরে, আর মহল মানে হচ্ছে ভেতরের স্থান। তাহলে অন্দর মানে কি? ভেতরে, আর মহল মানে হচ্ছে ভেতরের স্থান। অর্থাৎ এই সব স্থানে আমরা বসবাস করি, আর এটাকে আমরা ধরতে পারি যে মাটি বা কিছু, সেটা আমরা পরবর্তীকালে জানবো। এটা সম্পর্কে আমরা কিন্তু জানতে চলেছি। তো আমরা আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে যে পৃথিবীর অন্দরমহল মানে হচ্ছে পৃথিবীর ভেতরের অবস্থা আমরা জানতে চলেছি। ওকে। তো এবারে ধীরে ধীরে আমরা এগোবো এবং ধীরে ধীরে আমরা জানা চালু করব। তো এখানে আমরা যদি প্রথম লাইনটা পড়ি আমাদের বইয়ের, যে পৃথিবীর অন্দরমহলে বলছে যে আগামীকাল 48 ঘন্টা কি হবে? গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে, তাই তো? এর মানে কি? গোটা রাজ্য মানে ধরো আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। এই পশ্চিমবঙ্গে আগামীকাল 48 ঘন্টা পুরো শৈত্যপ্রবাহ চলবে, মানে হচ্ছে পুরো বরফের বৃষ্টি চলবে, বা বলতে পারো যে তুষারপাত হবে। একটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইবে, তুষারপাত হবে, বরফের বৃষ্টি হতে পারে। এটা হচ্ছে শৈত্যপ্রবাহ। ওকে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ওপরেকার একটা সামান্য ঘটনা। এটার সঙ্গে লিঙ্ক রয়েছে কিন্তু আমাদের পৃথিবীর ভেতরে অন্দরমহলের। ওকে। তো এবারে ধীরে ধীরে আমরা কয়েকটা মেন এখান থেকে প্রশ্নগুলো দেখব, তারপর আমরা প্রথমে বুঝবো পুরো টপিকটাকে, তারপর এখান থেকে আমরা কয়েকটা মেন প্রশ্ন দেখব। ওকে। এরপর আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ওকে। পৃথিবীর ব্যাসার্ধ, এইটা মনে করো পৃথিবী, তাহলে এইটা হচ্ছে এর ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা হচ্ছে 6370 কিলোমিটার। 6370 কিমি মানে কিলোমিটার। যেখানে আমরা জানি যে হাজার মিটারে হয় 1 কিলোমিটার। যেখানে আমরা জানি কি না, 1000 মিটারে হয় 1 কিলোমিটার। আর ভূগোলে একটা সূত্র রয়েছে যে আমরা যদি পৃথিবীর ভেতরের দিকে আসতে চাই, তাহলে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে উষ্ণতা। প্রতি 33 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। তাহলে ভাবো যে 33 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, তাহলে 1 কিলোমিটারে কত বাড়বে? কারণ 33 মিটার, আর এখানে 1000 মিটারে হয় 1 কিলোমিটার, অনেক উষ্ণতা বাড়বে। তাহলে 1 কিলোমিটারে বাড়ছে এত কিলোমিটার উষ্ণতা। এবারে রাশিয়ার মানুষরা না প্রচণ্ড বিচ্ছু, জানো তো? মানে রাশিয়ার মানুষরা সবসময় কিছু না কিছু মানে আবিষ্কার করার পিছনে থাকে। রাশিয়ার মানুষরা সবসময় কী করে? কিছু না কিছু আবিষ্কার করার পিছনে থাকে। তো রাশিয়ার মানুষদের মনে একটা প্রশ্ন জাগলো যে পৃথিবীর ভেতরে কী হয়, পৃথিবীর ভেতরে কী আছে। তার জন্য তারা কী করলো, একটা কৃত্রিম গভীর এরকম, এটা পৃথিবী, এবার তারা কী করলো, এখান থেকে একটা কৃত্রিম এরকম গভীর গর্ত খুঁড়লো। এরকম একটা কৃত্রিম গভীর গর্ত খুঁড়লো। এটা ধরো তার মুখ, কৃত্রিম গভীর গর্ত খুঁড়লো, যার গভীরতা হচ্ছে 12 কিলোমিটার। যার গভীরতা কত? 12 কিলোমিটার। তাহলে এই 12 কিলোমিটার গভীরতায় উষ্ণতা প্রায় 50-60 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। ওকে। 12 কিলোমিটার গভীরতা একটা কী করলো না, গর্ত খুঁড়লো, যার গভীরতা কত? 12 কিলোমিটার। এটা কারা খুলেছে? রাশিয়ার কোথায় খোলা হয়েছে এই গর্তটা? এটা তোমাদের শর্ট কোর্সের জন্য খুবই ভাইটাল, যে রাশিয়ার এই যে গভীর যে গর্তটা, এটা কোথায় খোঁড়া হয়েছে এবং এর গভীরতা কত। এটা খোলা হয়েছে রাশিয়ার একটা উপদ্বীপ, যার নাম হচ্ছে কোলা উপদ্বীপ। কোলা খেতে আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি। এর নাম হচ্ছে কোলা উপদ্বীপ। ওকে। আচ্ছা, আমরা জানলাম যে কোলা উপদ্বীপ সম্পর্কে। এবারে আরও একটা গভীরতম একটা গর্ত সম্পর্কে বলি।
আরও একটা গভীরতম গর্ত রয়েছে, যেটা রয়েছে আমাদের দক্ষিণ আফ্রিকায়। আমরা তো নাইজেরিয়ানদের নাম শুনেছি, যে তারা হচ্ছে কিন্তু দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। আমরা নাইজেরিয়ানদের নাম শুনেছি, যারা কোথাকার বাসিন্দা নয়, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। তো এই দক্ষিণ আফ্রিকায় রয়েছে একটা সোনার খনি, যেটা 3 থেকে 4 কিলোমিটার গভীরতা, যার গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার গভীরতা, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকায় রয়েছে একটা সোনার খনি, যার গভীরতা 3 থেকে 4 কিলোমিটার, যার গভীরতা কত না 3 থেকে 4 কিলোমিটার। তো তোমাদের পরীক্ষায় যেটা ভাইটাল, সেটা হলো এই সোনার খনির নাম। সোনার খনির নামটা কি? সোনার খনির নাম হচ্ছে রবিনসন দ্বীপ। ওকে, তাহলে সোনার খনিটার নাম কি? রবিনসন দ্বীপ। এটাও হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো ম্যাগমা আর লাভা। এবারে আমরা কি সম্পর্কে জানবো বললাম, যে ম্যাগমা আর লাভা। ম্যাগমা কি আর লাভা কি? তো ম্যাগমা হচ্ছে, মনে করো এটা পৃথিবী, আর এখানেও একটা রয়েছে পৃথিবী। তো এই পৃথিবীর নিচে যেমন তাপ বাড়ে, তেমন রয়েছে চাপ, তেমন রয়েছে তাপ। এই চাপ এবং তাপে পৃথিবীর ভেতরে যে সমস্ত পদার্থগুলো থাকে, এগুলো বাষ্পীভূত হয় এবং কী হয়, তরল অবস্থা থাকে। যখন এই তরল অবস্থা এবং গ্যাস বাষ্প মিশ্রিত অবস্থা থাকে এই পদার্থগুলো, তখন একে আমরা বলি ম্যাগমা। আর যখন পৃথিবীতে ধরো এরকম পাদ রয়েছে পৃথিবীর ওপরে ভাসমান, এই পাদগুলো এক থেকে অপরের দিকে সরে গেল, তখন কি হয়, এই নিচের যে পদার্থগুলো, এগুলো ওপরে বিস্ফোরণের সঙ্গে হতে পারে, কিংবা এমনি স্মুথভাবে হতে পারে, বেরিয়ে আসে। যখন এটা বাইরে বেরিয়ে আসে, তখন আমরা একে বলি লাভা। যখন এটা কী হয়, বাইরে বেরিয়ে আসে, তখন আমরা একে বলি লাভা। তখন আমরা একে বলি লাভা, ঠিক আছে। এরপর আমরা একটা কথা বলবো, যে বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ, ঠিক আছে। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ, ঠিক আছে। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ, এটা কি? দেখো, আমরা একটা যদি এখানে মনে করো তাপ দেওয়া হচ্ছে, এখানে একটা পাত্র বসানো আছে, এখানে তাপ দেওয়া হচ্ছে, এখানে পাত্র বসানো, এখানে জল আছে। জলটা এরকম রাউন্ডিং হবে। কী কারণে রাউন্ডিং হবে? না, নিচে তাপ পাচ্ছে, এর কারণে নিচের জলটা গরম হয়ে ওপরের দিকে চলে যাচ্ছে, আর ওপরের জলটা ঠান্ডা হওয়ার জন্য ভারী হয়ে নিচের দিকে চলে আসছে। এইভাবে কি হয়, একটা চক্রাকার জলচক্রের সৃষ্টি হয় পাত্রের মধ্যেই। এরকমই এটা পৃথিবী, এটা মনে করো এখানে আছে উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বরে, এর জায়গাটা এতটা দূরে। এখানে কি হয়, অত্যন্ত উষ্ণ, পৃথিবীর এই ভেতরের অংশটা অত্যন্ত উষ্ণ। এর জন্য কী হয়, জলটা এখানে এলে উত্তপ্ত হয়ে যায় এবং হালকা হয়ে ওপরের দিকে চলে যায়। আবার ওপরের জলটা সেটা গরম আছে, সেটা ঠান্ডা হওয়ার জন্য ভারী হয়ে কী হয়, নিচের দিকে চলে আসে। এইভাবে একটা চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে কী হয়, উষ্ণ জল ওপরের দিকে আর শীতল জল নিচের দিকে আসার ফলে একটা চক্রের সৃষ্টি হয়। আর এই যখন নিচের জলটা গরম হয়ে ওপরে যায়, তখন আমরা উষ্ণ জল দেখি। এ কারণে আমরা উপরে কিন্তু ঠান্ডা জল দেখতে পাই না বক্রেশ্বরে। তাই এই অংশটা, এটাকে আমরা কি বলি না, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। আমরা এখানে একটা উষ্ণ স্রোতের একটা কি দেখি, ঢেউ দেখি, ঠিক আছে। এটা হচ্ছে বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ গেল। এরপর আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে যে পৃথিবীর ঘনত্ব সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। পৃথিবীর ঘনত্বগুলো তোমরা খুবই ভালো করে মুখস্থ করবে, কারণ পৃথিবীর ঘনত্ব থেকে তোমাদের একটা শর্ট কোশ্চেন আসে প্রতিবার, এবারেও সম্ভবত আসতে পারে। তো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব যদি আমরা যে বলি, পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 3.3। এর একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি। এর একক কি? গ্রাম পার ঘন সেমি। ওকে, তাহলে 2.6 থেকে 3.3 পর্যন্ত হচ্ছে গ্রাম পার ঘন সেমি হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব।
পৃথিবীর ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 3.3। এবারে মনে করো এটা হচ্ছে পৃথিবী, এটা কেন্দ্র, এই যে ভূত্বক, এই ভূত্বকের ঘনত্ব এটা গেল। ওকে, এবার মনে করো এই কেন্দ্রের কাছে যে সমস্ত পদার্থ, এই সমস্ত এলাকায় যে সমস্ত পদার্থগুলো আছে তাদের ঘনত্ব কত? তাদের ঘনত্ব হচ্ছে 11 গ্রাম পার ঘন সেমি। তাদের ঘনত্ব হচ্ছে 11 গ্রাম পার ঘন সেমি। ওকে, তাদের ঘনত্ব হচ্ছে 11 গ্রাম পার ঘন সেমি। এবারে মনে করো যারা আরও কাছে, যারা একেবারে পৃথিবীর গায়ের মানে কেন্দ্রের একেবারে গায়ের কাছে এইসব এলাকায় আছে, তাদের ঘনত্ব কত? তাদের ঘনত্ব হচ্ছে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। ওকে, তাদের ঘনত্ব কত না 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। ওকে, এবারে বলি উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? ঠিক আছে, মানে একটা উপগ্রহ তুলনায় একটা পৃথিবীর গড় ঘনত্ব যদি ধরি, মানে মনে করো এটা চাঁদ, এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে পৃথিবী। এই চাঁদের তুলনায় পৃথিবীর গড় ঘনত্ব কত বেশি? এর থেকে এর গড় ঘনত্ব কত বেশি? এর থেকে এর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। এর থেকে এর গড় ঘনত্ব কত? 5.5 গ্রাম পার ঘন সেমি। তোমাদের টোটাল তাহলে কটা মুখস্থ করতে হবে? 1, 2, 3, 4, 4টে মুখস্থ করলে এর থেকে একটা শর্ট কোশ্চেন তোমরা পেতে পারো। ওকে, এবারে আমি বলি যে পৃথিবীর এই যে দেখো একেবারে এই যে পৃথিবীর কেন্দ্রের কাছে যে সমস্ত পদার্থগুলো আছে এদের ঘনত্ব এত বেশি হলো কেন? এদের এই পৃথিবী কেন্দ্রের জায়গাটার ঘনত্ব এত বেশি হলো কেন? এর কারণটা আমি বলি। তোমরা মনে করো যে একটা পাত্র আছে, এখানে তোমরা অনেকগুলো মানে এখানে পাত্রে জল আছে, তোমরা অনেক পদার্থ মিশিয়েছো। ঠিক আছে, এখানে কি মিশিয়েছো? তোমরা এর সঙ্গে যুক্ত করেছো তোমরা পদার্থ। কি পদার্থ মিশিয়েছো? বহুত কিছু, বালি মিশিয়েছো, নোংরা, ধুলো, বালি ইত্যাদি মিশিয়েছো। যেগুলো ভারী না সেগুলো দেখবে যে ভারী যেগুলো হবে সেগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে, যেগুলো ভারী হবে সেগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে, আর যেগুলো হালকা হবে সেগুলো এই ওপরের মধ্যে এই ওপরের মধ্যে কিন্তু ভাসবে, সেগুলো এই ওপরের মধ্যে ভাসবে। ওকে, যেগুলো ভারী হবে সেগুলো নিচের দিকে নেমে যাবে, থিতিয়ে পড়বে এইখানে, আর যেগুলো হালকা হবে সেগুলো ওপরের দিকে ভাসবে। ওকে, তো পৃথিবী যখন ঠান্ডা ছিল তখন কি হয়েছিল যে এই কেন্দ্রের দিকে না পৃথিবী তখন কেমন ছিল? একটা তরল। যখন সূর্য থেকে পৃথিবী প্রথম আবিষ্কার হয় তখন পৃথিবীর উষ্ণতা ছিল 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল পৃথিবীর উষ্ণতা। তখন পৃথিবী একটু তরল মতো ছিল। আর এই তরল যখন ছিল আমরা দেখলাম না জলে কেমন পদার্থগুলো কি হলো, নিচে এসে থিতিয়ে পড়লো, যেগুলো ভারী। আর আমরা জানি পৃথিবীর একটা মধ্যাকর্ষণ বল আছে, পৃথিবী মধ্যাকর্ষণ বলের দ্বারা সব কিছুকে নিজের দিকে টানে। পৃথিবী একটা মধ্যাকর্ষণ বলের দ্বারা সব কিছুকে নিজের দিকে টানে। যেগুলো ভারী পদার্থ ছিল সেগুলো কি হয়েছে, পৃথিবীর একদমই কেন্দ্রের কাছে চলে এসেছে, যার জন্য পৃথিবীর কেন্দ্রের এই এলাকার যে ঘনত্ব সেটা কিন্তু এত বেশি হয়ে গেছে। কত হয়েছে? 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। ওকে, এটা ছিল, এই পর্যন্তই ছিল কিন্তু আমাদের ক্লাস 8-এর পৃথিবীর অন্দরমহলের পার্ট 1। এরপরে আমরা পার্ট 2 এর ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি। তোমরা যারা চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাও।